এই কিছু সপ্তাহ আগেই আমি যখন বাসে করে ট্রাভেল করছিলাম তখনই আমার পাশের মেয়েটিকে একটা বিজনেস নিউজ পেপার পড়তে দেখলাম। তিনি ম্যানকাইন্ড ফার্মা লিমিটেডের আইপিও বিজ্ঞাপনের মাধ্যমে এক নজরে দেখে নিচ্ছিলেন। আমি আমার টেম্পটেশন সামলাতে না পেরে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি কি আইপিওতে ইনভেস্ট করার প্ল্যান করছেন? ওয়েট, আপনি সেই ব্যক্তি না যার ভিডিও আমি গ্রো বেঙ্গলি চ্যানেলে দেখেছি? আপনি আমাকে একটু সাজেশন দিতে পারেন? এখনো পর্যন্ত আমি নিয়মিত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে আসছি এসআইপিতে। আমার বন্ধুরা বলে আইপিওতে লটারি লেগে গেলে নাকি ভালো টাকা আসে, কিন্তু আমি একজন কশাস পার্সন, তাই কি করতে হবে জানি না। আপনি কি মনে করেন এই শেয়ারগুলিতে বিনিয়োগ করা কি ভালো? এটা কিভাবে স্টক ইনভেস্টমেন্টের থেকে আলাদা? তারপর বেশ কিছুক্ষণ আমরা আইপিও নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি আপনার সাথে একই কনভারসেশন করতে যাচ্ছি, যেখানে আমি এই আইপিও রহস্যের সমাধান করতে চলেছি। অ্যাজ ইউজুয়াল আমি খুব সহজ ভাষায় আইপিও এবং সেগুলিতে ইনভেস্টমেন্টের প্রসেস এক্সপ্লেন করার চেষ্টা করব। কাইন্ডলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটিতে আমি অনেক কিছু কভার করব। হাউএভার এর পরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন নির্দ্বিধায়, and I will get back to you. What are IPOs? আপনাকে একটি এক্সাম্পল দিই। ধরুন আপনার একটি ছোট স্পেয়ার পার্ট মেকিং বিজনেস আছে যার নাম এবি এন্টারপ্রাইজেস, এবং আপনি একটি খুব বড় অর্ডার পেতে চলেছেন যার জন্য আপনার অগ্রিম কিছু টাকার ইনভেস্ট করতে হবে। ধরা যাক সেটা 1 কোটি টাকা, কিন্তু আপনার কাছে এতটা টাকা নেই। তাহলে এই ক্ষেত্রে এখন আপনার কাছে দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে লোন নিতে পারেন, অথবা আপনার বন্ধু এবং পরিবারদের এই প্রজেক্টে সাহায্য করার জন্য আপনি অনুরোধ করতে পারেন। অবশ্যই আপনি আপনার ব্যবসার ফিউচার পোটেনশিয়াল জানেন এবং তা দিয়ে আর্নিং এর সম্ভাবনাটাও দেখছেন। সামটাইমস ব্যাংকে গিয়ে লোনের জন্য এতটা মাথা মারা থেকে এই মোডটাই অনেক বেশি সুটেবল লাগে। এছাড়াও আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। অবশ্যই যদি আপনার বন্ধুরা ইনভেস্ট করে তাহলে আপনি আপনার প্রফিট থেকে তাকে শেয়ার করবেন, অর ইন দ্য ওয়ার্স্ট কেস লসেস ইন দ্য প্রপোর্শন অফ দ্য স্টেক। ধরা যাক রাজা নামে আপনার একটি বন্ধু আছে যার সাথে আপনার ডিল হয়েছে। রাজা আপনার প্রজেক্টে 2 লাখ টাকা ইনভেস্ট করবে এবং আপনি যা প্রফিট করবেন তার থেকে 1% তাকে দেবেন। আর এই রকম ভাবেই আপনি আপনার বিভিন্ন বন্ধুদের কাছ থেকে 1 কোটি টাকা কালেক্ট করেছেন, আর এটিকে অফিসিয়াল করার জন্য আপনি তাদেরকে শেয়ার দিয়েছেন। অ্যান্ড উই সে এবি এন্টারপ্রাইজেস কোম্পানির মোট 20 লাখ শেয়ার রয়েছে, যার মধ্যে 10 লাখ নতুন শেয়ার যা আপনি যে সমস্ত বন্ধুদের কাছ থেকে মোট 1 কোটি টাকা নিয়েছেন তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছেন। অর্থাৎ শুরুতে প্রত্যেকটি শেয়ারের মূল্য ছিল 10 টাকা। তাহলে বলুন তো রাজা কত শেয়ার পাবে? এক্ষুনি কমেন্টে লিখে জানান। ডান। আপনি যদি 20,000 টাকা লেখেন তাহলে আপনি একদম ঠিক। আইপিও এই একইভাবে কাজ করে, কিন্তু অনেক লার্জার স্কেলে। আর বন্ধু বান্ধব এবং পরিবারের বাইরে আইপিও মানে হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। এই প্রসেসের আন্ডারে একটি প্রাইভেট বা লিস্টেড কোম্পানি বাজারে নতুন বা এক্সিস্টিং শেয়ার বিক্রি করে। ইফ এবি এন্টারপ্রাইজেস ওয়ান্টেড টু গেট আউটসাইডার্স দ্য জেনারেল পাবলিক টু ইনভেস্ট ইন ইট, ইট উড অফার অ্যান আইপিও। ইনিশিয়াল পাবলিক অফারিং এর জনসাধারণের মধ্যে রয়েছে কারা এটিকে সাবস্ক্রাইব করতে পারেন। কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স ওর কিউআইবি, যেমন ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ড ইত্যাদি। আপনার এবং আমার মতন রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স আরআইআইরাও এটিতে সাবস্ক্রাইব করতে পারেন। নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এনআইআই, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস অর এইচএনআই, একটি বিশেষ শ্রেণীর লোক যাদের প্রচুর অর্থ আছে তারাও পারে। প্রত্যেক ধরনের বিনিয়োগকারীকে ইস্যুটির কত অংশ অফার করতে হবে সেই সম্পর্কিত রুলস রয়েছে। এবি এন্টারপ্রাইজেস এই কোম্পানির উদাহরণের মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক। যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কোম্পানির নাম এবি এন্টারপ্রাইজেস, যার আইপিও আসতে চলেছে। নাম্বার অফ শেয়ার্স অন অফার 10 lakhs, প্রাইস পার শেয়ার ₹10। Issue reserved for retail investors 35%, which is 3,50,000. নন ইনস্টিটিউশনাল অর্থাৎ এইচএনআই দের জন্য রয়েছে 15%, অর্থাৎ 1.5 লাখ। আর কিউআইবি বা কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স দের জন্য মিনিমাম 50%, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে 5 লাখ টাকা। শেয়ারের একটি অংশ পাবলিকের কাছে বিক্রি করার পর প্রাইভেট কোম্পানি একটি পাবলিকলি লিস্টেড কোম্পানিতে পরিণত হয়। একটি আইপিওর পরে এই ধরনের একটি কোম্পানি শেয়ার লিস্টেড এবং একটি স্বীকৃত স্টক এক্সচেঞ্জে ব্যবসা করে, যেমন ধরুন বিএসসি বা এনএসসি তে। এবার প্রশ্ন হলো রাজার কাছে এর মানে কি?
তার মানে হলো রাজা যদি আইপিওতে 20,000 শেয়ার কিনে থাকে তাহলে সে তার টাকা ফেরত চাইলে সেই শেয়ারগুলো সহজেই স্টক এক্সচেঞ্জে বিক্রি করতে পারবে। এবি এন্টারপ্রাইজেস কোম্পানি যদি প্রাইভেট থাকতো তাহলে রাজার পক্ষে তার শেয়ার বিক্রি করা আরো কিছুটা কঠিন হতো। প্রকৃতপক্ষে কোম্পানিটি মাত্র কয়েকজনের মালিকানাধীন থেকে পোটেনশিয়ালি কয়েক হাজার শেয়ার হোল্ডারের মধ্যে চলে যায়। সমস্ত শেয়ার হোল্ডার কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি বা পতনে অংশ নেওয়ার অধিকার পায়। তাহলে সব কোম্পানি কি পাবলিক হতে পারে? একদমই না। এখানে কিছু স্ট্রিক্ট রুলস রয়েছে, মেনি অফ দেম। একটি কোম্পানিকে তার আইপিও নিয়ে আসার আগে তার যোগ্যতা, শর্ত এবং নিয়মাবলী পূরণ করতে হবে। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবির মতো স্টক মার্কেট রেগুলেটরস দ্বারা এই পূর্ব শর্তগুলি সেট করা হয়। নিয়মগুলি প্রফিট নর্মস এবং নন প্রফিটেবিলিটি নর্মস এর মধ্যে ভাগ করা হয়। প্রথমে চলুন প্রফিট নর্মস এর ব্যাপারে জেনে নিই। কোম্পানির প্রিভিয়াস 3 বছরে প্রতিটিকে কমপক্ষে 3 কোটি টাকা নেট ট্যাঞ্জিবল অ্যাসেটস থাকতে হবে। এই 3 কোটি টাকার মধ্যে 50% এর বেশি ক্যাশ বা ক্যাশ ইকুইভ্যালেন্ট হওয়া উচিত নয়, যেমন মানি ইন অ্যান অ্যাকাউন্ট, মানি রিসিভেবল অর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টস। However, if the initial public offer is being made through offer through sell, this restriction of 50% of mandatory asset is not applicable. কোম্পানির প্রিভিয়াস 3 বছরের প্রতিটিতে কমপক্ষে 1 কোটি টাকার নেট মূল্য থাকতে হবে। কোম্পানির প্রিভিয়াস 5 বছরের মধ্যে যে কোনো 3 বছরের প্রতিটিতে কমপক্ষে 15 কোটি টাকা প্রি ট্যাক্স অ্যাভারেজ অপারেটিং প্রফিট থাকতে হবে। যদি কোম্পানি একটি নতুন নাম নেয় তাহলে আগের 1 বছরের টোটাল রেভিনিউ আর্নের 50% নতুন নাম গ্রহণ করার পরে কোম্পানির দ্বারা সম্পাদিত কার্যকলাপ থেকে দেওয়া উচিত। কোম্পানির দ্বারা আইপিও ইস্যু সাইজের টোটাল ভ্যালু আইপিও ইস্যু করার আগে কোম্পানির মোট মূল্যের 5 গুণের বেশি হওয়া উচিত নয়। এবার জানা যাক নন প্রফিটেবিলিটি রুটস এর বিষয়। সেবি নিশ্চিত করে যে লেজিটিমেট বা বৈধ কোম্পানিগুলিকে স্ট্রিনজেন্ট প্রফিটেবিলিটির নিয়মের কারণে আটকে রাখতে হবে না। এইভাবে এই কোম্পানিগুলিকে প্রাইমারি মার্কেটে অ্যাক্সেস করার জন্য প্রয়োজনীয় ফ্লেক্সিবিলিটি প্রদান করার জন্য সেবি কিউআইবি রুট প্রদান করে। কিউআইবি রুটে আইপিও অবশ্যই বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে জারি করতে হবে এবং সম্পূর্ণ অফারের মধ্যে ইস্যু আকারের মিনিমাম 75% কিউআইবির জন্য অ্যালটমেন্ট করা উচিত। এই মিনিমাম অ্যালটমেন্টের যে প্রয়োজনীয়তা সেটা রিকোয়ারমেন্ট যদি না হয় সেই ক্ষেত্রে আইপিও ইস্যুকারী কোম্পানিকে পুরো আইপিও সাবস্ক্রিপশনের অর্থ ফেরত দিতে হবে। এইগুলো এত স্ট্রিক্ট কেন? ওয়েল, আপনার এবং আমার মতো লোকেদের এবং অন্য যারা বিনিয়োগ করছেন তাদের নিরাপদ রাখতে, প্রতারণা থেকে নিরাপদ, আমাদের প্রতারণাকারী জালিয়াতি কোম্পানিগুলি থেকে যাতে নিরাপদ রাখা যায়। ওকে, সো নাও লেটস টেক আপ আইপিও এক্স্যাক্টলি কিভাবে কাজ করে। যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হায়ারিং আন্ডাররাইটার্স অর্থাৎ এক্সপার্টসদের হায়ার করা, দেন প্রিপেয়ার ড্রাফট প্রসপেক্টাস যার মধ্যে পড়ছে দ্য ডিটেলস অফ দি আইপিও, লটস অ্যান্ড লটস অফ ডিটেল। এরপর আসছে সাবমিট টু সেবি। সেবি হচ্ছে যে অথরিটিটা যারা এগুলি সব কিছু রেগুলেট করে। দেন আসছে গেটিং অ্যাপ্রুভাল। ইফ সেবি সেজ ইয়েস, দেন লঞ্চিং দ্য আইপিও। নাও দ্য সাবস্ক্রিপশন বিগিনস। একটি কোম্পানি পাবলিক হওয়া রিগোরাস এবং টাইম কনজিউমিং প্রসেস। যখন একটি প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানি হতে চায় তাকে তখন অনেক ফাইন্যান্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ নন ফাইন্যান্সিয়াল তথ্য জনসাধারণের সাথে শেয়ার করতে হয়। এই ধরনের একটি কোম্পানি সাধারণত প্রসেসের মাধ্যমে তাদের গাইড করার জন্য একটি আন্ডাররাইটার নামে একটি এন্টিটি হায়ার করে। আপনি একটি আইপিও কিভাবে কাজ করে সেই সম্পর্কে কি জানেন, কত শেয়ার, কি দাম ইত্যাদি, আপনার অনেক এক্সপার্ট অ্যাডভাইসের প্রয়োজন হয়। একজন আন্ডাররাইটার শেয়ার ইস্যু করা হবে এমন মূল্য নির্ধারণের মতন বিভিন্ন বিষয়গুলির সাথে কিন্তু সাহায্য করে। প্রকৃতপক্ষে শেয়ার ইস্যু করার পাশাপাশি লিস্টিং প্রসেসে একজন আন্ডাররাইটার একটি ব্যাংক, একটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, একটি মার্চেন্ট ব্যাংক অথবা একটি ব্রোকার হতে পারে। এখন আপনি বলবেন, বাপ রে বাপ, এত শর্ত! তাহলে কোম্পানিগুলি কেন পাবলিক হয়? কারণ একটি আইপিওতে অনেক সুবিধা রয়েছে। আপনি ইতিমধ্যে একটি কারণ জানেন। হ্যাঁ, আপনার কাছে নেই কিন্তু আপনি ঋণ নিতে চান না এমন টাকা সংগ্রহ করতে। তারপর একটি আইপিও জনসাধারণের সদস্যদের একটি পোটেনশিয়াল বিজনেসে বিনিয়োগ করতে সক্ষম করে।
আদারওয়াইজ আপনার অথবা আমার মতন মানুষরা একটি বড় কোম্পানির ভেঞ্চারে পার্ট নিতে পারে। যেমন ধরুন টাটা ভেঞ্চার, রাইট? আইপিও কোম্পানিকে ভিজিবিলিটি দেয় এবং এর রেপুটেশন অ্যাড করে, লিস্টিং এর রিকোয়ারমেন্টস ট্রান্সপারেন্সির দিকে নিয়ে যায় এবং ট্রাস্ট ইমপ্রুভ করে। অ্যান্ড হিয়ার ইজ ওয়ান দ্যাট ইজ নট সো অবভিয়াস, লিস্টেড কোম্পানিগুলি ব্যাংক থেকে ঋণ নেওয়া সহজ বলে মনে করে। ইয়েপ, মানি অ্যাট্রাক্টস মানি। এবার কিছু কি টার্মস জেনে নেওয়া যাক। Now, would I be me if I give only what is asked of me? অবশ্যই না। এখানে একটি আইপিওর সাথে যুক্ত কিছু কি টার্মস রয়েছে যেগুলি বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ। প্রথমেই জানবো ওভার সাবস্ক্রিপশন। দিস মাইট নট বি দ্য ফার্স্ট থিং ইউ শুড নো, তবে আমি প্রথমে যা আলোচনা করতে চাই তা আপনার জানা উচিত এমন কয়েকটি শর্তের উপর নির্ভর করে। যদি আপনার বিজনেস সত্যিই ভালো হয়, সেই ক্ষেত্রে আপনার অনেক গ্রাহক থাকতে পারে, হতে পারে আপনি যা এক্সপেক্ট করেন তার চেয়ে অনেক বেশি। সুতরাং এবি এন্টারপ্রাইজেস এর ক্ষেত্রে যে তার আইপিওতে 10 লাখ শেয়ার অফার করছে, ধরুন কোম্পানি 12 লাখ শেয়ারের জন্য আবেদন গ্রহণ করে, তাহলে একটি ওভার সাবস্ক্রিপশন। এরপর আসছে গ্রিন শু অপশন। অতিরিক্ত সাবস্ক্রিপশন থাকলে কোম্পানি কি করতে পারে? ক্যান ইট কিপ ইট অল? এখন এটি সম্পর্কেও রুল রয়েছে। হ্যাঁ, সেবি একটি স্মার্ট রেগুলেটর এবং সমস্ত পারমিটেশন আর কম্বিনেশনের মাধ্যমেই চিন্তা করেছে। সুতরাং এখানে গ্রিন শু নামে একটি অপশন আছে যা একটি কোম্পানি তার প্রসপেক্টাসে বেছে নিতে পারে। এটি কোম্পানিকে অতিরিক্ত শেয়ার ইস্যু করার অনুমতি দেয় 15% পর্যন্ত বেশি ওভার সাবস্ক্রিপশনের ক্ষেত্রে আইপিওতে। এই শেয়ারগুলি ইস্যুর আন্ডাররাইটারদের জন্য অ্যালোকেট করা হয়, যারা এটি লিস্টেড হওয়ার পর মার্কেটে সেল করতে পারে। সুতরাং যদি এবি এন্টারপ্রাইজেস এই অপশনটি ইনক্লুড করে থাকে, তবে এর আন্ডাররাইটাররা অতিরিক্ত 1.5 লাখ শেয়ার কিনতে পারবেন। এবার আছে এএসবিএ, অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট। Now comes the terms you would want to know about first. এর আগে ইনভেস্টরদের আইপিওর জন্য আবেদন করার সময় তারা যে শেয়ারের জন্য আবেদন করেছিল তার জন্য তাদেরকে পুরো টাকাটাই দিতে হতো। সুতরাং রাজা যদি 20,000 শেয়ার চান, তাহলে তাকে পুরো 2 লাখ টাকা দিতে হবে। ওভার সাবস্ক্রিপশনের কারণে যদি তাদের কম শেয়ার অ্যালোকেট করা হয়, তবে কোম্পানি অতিরিক্ত টাকা ফেরত দেবে। কিন্তু তার মানে রাজার টাকা আটকে গেল। এএসবিএ বা অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্টের মাধ্যমে ইনভেস্টরের অ্যাকাউন্টে টাকা ব্লক করা হয় এবং শেয়ার অ্যালোকেট হলেই সেটা নেওয়া হয়। রিমেইনিং টাকা যদি থাকে আনব্লক করা হয় unnecessary hassles এবং ডিলে অ্যাভয়েড করার জন্য। সো দিস ইজ হাউ ইট উইল ওয়ার্ক। এবার আপনি স্ক্রিনে যে ডিটেলটা দেখতে পাচ্ছেন, এটা আগের ডিটেল আর আন্ডার এএসবি এই দুটোর মধ্যে যে পার্থক্যটা ক্রিয়েট হচ্ছে সেটা আপনাকে বুঝতে সাহায্য করবে। প্রত্যেকটা শেয়ারের দাম দেখতে পাচ্ছি আমরা 10 টাকা ছিল, আন্ডার এএসবিও যেটা 10 টাকা। শেয়ারস অ্যাপ্লাইড ফর প্রিভিয়াস রুল অনুযায়ী 1000টা শেয়ার, এই রুল অনুযায়ী অর্থাৎ আন্ডার এএসবি 1000টা। তাই মানি ডেবিটেড অন অ্যাপ্লিকেশন আগের রুল অনুযায়ী হলে হতো 10,000 টাকা, কিন্তু এএসবি এর ক্ষেত্রে আমরা দেখছি 0। শেয়ারস অ্যালটেড 500 দুই ক্ষেত্রে। সুতরাং মানি ব্লকড অন অ্যাপ্লিকেশন আগের নিয়ম অনুযায়ী 0, কিন্তু আন্ডার এএসবি যেটা দাঁড়াচ্ছে 10,000 টাকা। মানি রিফান্ডেড অর আনব্লকড অ্যালটমেন্ট দাঁড়াচ্ছে 5,000 রিফান্ডেড ইন বিফোর কেস, আর আন্ডার এএসবিএ যেটা দাঁড়াচ্ছে 500 আনব্লক। আর আগের ক্ষেত্রে মানি টেকেন ফ্রম অ্যাকাউন্ট অন অ্যালটমেন্ট, যেখানে কোনোই টাকা নেওয়া হয়নি, কিন্তু আন্ডার এএসবিএ 5,000 টাকা অ্যালটমেন্টে নেওয়া হয়েছে। এবার আসি রেড হেরিং প্রসপেক্টাস। ডিআরএইচপি বা ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস হলো আইপিও প্রসেসের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। পরিকল্পিত আইপিওর কমপক্ষে 21 দিন আগে সেবিতে জমা দেওয়া হয়। সেবি এই ডকুমেন্ট রিভিউ করে এবং রেকমেন্ডেশন প্রোভাইড করে। আরএইচপি বা রেড হেরিং প্রসপেক্টাস হলো আইপিওর আগে কোম্পানির দ্বারা ফাইল করা ফাইনাল অফার ডকুমেন্ট। এতে কোম্পানি প্রমোটার্স দ্য পারপাস অফ রেজিং ফান্ডস, দ্য ইউটিলাইজেশন অফ ফান্ডস, পোটেনশিয়াল রিস্ক, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এবং আন্ডাররাইটিং ডকুমেন্টস এর একটি কপির মতো বিভিন্ন বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে। আমরা বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি এবং আমি এটাই কিন্তু দেখব। এবার আসি প্রাইস ব্যান্ডে। প্রাইস ব্যান্ড হলো প্রাইস রেঞ্জ যার মধ্যে আপনি কোম্পানির শেয়ারের জন্য আবেদন করতে পারেন। বাসে আমার নতুন বন্ধু যে প্রসপেক্টাসের দিকে তাকাচ্ছিল, চলুন সেখানে ফিরে যাই। এখানে প্রাইস ব্যান্ড হলো 1026 থেকে 1080। আপনি 1026 টাকার নিচে বা 1080 টাকার বেশি দামের জন্য আবেদন করতে পারবেন না। কোম্পানি এবং আন্ডাররাইটার বিভিন্ন বিনিয়োগকারী শ্রেণীর, যেমন হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস,
রিটেল ইনভেস্টার্স এবং কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্সদের জন্য প্রাইস রেঞ্জ নির্ধারণ করে। এটি ইউজুয়ালি রিটেল ইনভেস্টরদের জন্য সর্বনিম্ন, তবে সব সময় নয়। এবার এখানে দুটি জিনিস আছে। রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা, যারা আপনার এবং আমার মতো লোকেরা শুধুমাত্র আমাদের ক্যাটাগরির জন্য দেওয়া কাট অফ রেটে শেয়ারের জন্য আবেদন করতে পারে। এছাড়াও আমরা শুধুমাত্র ম্যাক্সিমাম 2 লাখ টাকা শেয়ারের জন্যই আবেদন করতে পারি। এবার আসছি ইস্যু প্রাইসে। যেই দামে কোম্পানি তার শেয়ার ইনভেস্টরদের জন্য অ্যালোকেট করে তাকে ইস্যু প্রাইস বলে। বিভিন্ন ইনভেস্টরদের ক্লাস হিসেবে ইস্যু প্রাইস ডিফারেন্ট হয়। একটি রিটেল ইনভেস্টরের জন্য কিন্তু এটা লোয়েস্ট থাকে। এবি এন্টারপ্রাইজেস কোম্পানি 10 টাকার শেয়ার ইস্যু করেছে, যেমনটি আমরা আগে দেখেছি। অন্যদিকে ম্যানকাইন্ড ফার্মার শেয়ার প্রত্যেক ইস্যু প্রাইস নির্ধারণ করা হয়েছে 1080 টাকা। এবার আসছি লট সাইজে। এটি হলো একজন ইনভেস্টর একটি আইপিও তে বিড করতে পারে এমন মিনিমাম নাম্বার শেয়ার। এটা হলো আপনি যত পরিমাণ শেয়ার্স এর জন্য আবেদন করেছেন এই সংখ্যাটাকেই বোঝায়। ফর এক্সাম্পল, যদি লটের সাইজ 10টি হয়, তাহলে বিনিয়োগকারীরা 10, 20, 30টি শেয়ারের জন্য বিড বা আবেদন করতে পারে। ম্যানকাইন্ড ফার্মার জন্য লট সাইজ ছিল 13টি শেয়ার, সুতরাং মিনিমাম বিড 13টি শেয়ারের জন্য হতে হবে। কেউ যদি তার বেশি শেয়ারের জন্য বিড করতে চায়, তবে সেই লট সাইজের মাল্টিপলে পেতে হবে, যেটা এই ক্ষেত্রে 13। সুতরাং তারা 13, 26, 39টি শেয়ার ইত্যাদির জন্য বিড করতে পারে, কিন্তু 10, 20, 30-এর জন্য নয়। এবার আসছি মিনিমাম সাবস্ক্রিপশনে। সো when IPO has opened up and you have started getting subscriptions, কিন্তু একটি IPO প্রসিড করার আগে বিনিয়োগকারীদের কাছ থেকে মিনিমাম পার্সেন্টেজ সাবস্ক্রিপশন প্রয়োজন। এটি মিনিমাম সাবস্ক্রিপশন হিসেবে পরিচিত। এই থ্রেশহোল্ডটি বর্তমানে সেবি দ্বারা 90%-এ সেট করা হয়েছে। সুতরাং এবি এন্টারপ্রাইজেস আইপিও 90% যা বিনিয়োগকারীদের জন্য দেওয়া হয়েছিল। যদি বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের থেকে রিসিভ না করা হয়, তাহলে কোম্পানিকে সমস্ত বিনিয়োগকারীদের পুরো সাবস্ক্রিপশনের পরিমাণ কিন্তু ফেরত দিতে হবে। অর্থাৎ এবি এন্টারপ্রাইজেসে কমপক্ষে 9 লাখ শেয়ারের জন্য সাবস্ক্রিপশন নিতে হবে। Now, how much time does exactly an IPO take? আপনার নামে শেয়ার অ্যালোকেট না হওয়া পর্যন্ত একটি আইপিওর জন্য আবেদন করার সময় আইপিও টাইমলাইন বলা হয়। প্রসেসটি আইপিও ক্যালেন্ডার নামে পরিচিত। এখানে কিছু এলিমেন্ট রয়েছে, যেমন ওপেন অথবা ক্লোজ ডেট। এটি হলো আইপিও বিডিং প্রসেসের ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট। যারা আইপিওর জন্য আবেদন করতে চান তাদের এই দিনগুলির মধ্যে একটিতে করতে হবে। অ্যালটমেন্ট ডেট হলো যখন মানুষ শেয়ার পেয়েছে কিনা এবং যদি পেয়ে থাকে তাহলে কতগুলো জনসাধারণের কাছে ঘোষণা করা হয় তার ফলাফল। এবার রিফান্ড ডেট। দ্য অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট ইজ ফ্রোজেন এবং আপনি আইপিওর জন্য আবেদন করার সময় ব্লক করা অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন না। আইপিওর অ্যালোকেশনের উপর ভিত্তি করে যেই তারিখে যারা আইপিও পাননি তাদের জন্য রিফান্ড দেওয়া শুরু করা হয়, সেই তারিখটি রিফান্ড ডেট হিসেবে পরিচিত। এবার ক্রেডিট টু ডিম্যাট অ্যাকাউন্ট ডেট। এটি বিভিন্ন কোম্পানির জন্য আলাদা, কিন্তু আপনি যখন আপনার ডিম্যাট অ্যাকাউন্টে অ্যাপ্লাইড আইপিও শেয়ার পাবেন তখনই এটি হয়। লিস্টিং ডেট। এটি আইপিও লিস্টিং হিসেবেও পরিচিত। এটি তখন হয় যখন একটি কোম্পানির শেয়ার অফিসিয়ালি ভাবে রেসপেক্টিভ স্টক এক্সচেঞ্জে অর্থাৎ সেকেন্ডারি মার্কেটে লিস্টেড হয় এবং ট্রেডিং এর জন্য অ্যাভেলেবল হয়। আর আইপিওস আর গুড কল ফর ইউ। এবার আসা যাক সব থেকে জটিল প্রশ্নে, সব আইপিও দিয়ে কি টাকা আসে? একদমই না। প্রকৃতপক্ষে এমন কিছু বিষয় রয়েছে যা একজন বিনিয়োগকারীকে আইপিওতে বিনিয়োগ করার আগে সাবধানে বিবেচনা করা উচিত। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বিজনেসের বিভিন্ন দিক বুঝতে হবে। হাই লেভেলে নতুনদের 3টি প্রধান প্যারামিটার্স বিবেচনা করা উচিত। আমি সংক্ষেপে এটাকে বোঝানোর চেষ্টা করছি। ইভ্যালুয়েট দ্য বিজনেস। আপনাকে বিজনেসের দ্বারা অফার করা প্রোডাক্ট, সার্ভিসেস, কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ এবং ব্যবসার বৃদ্ধির সম্ভাবনা বুঝতে হবে। তাহলে এবি এন্টারপ্রাইজেস কোম্পানিতে বিনিয়োগ করার জন্য রাজা এবি এন্টারপ্রাইজেস সম্পর্কে কি জানে। বেশিরভাগ কোম্পানির জন্য প্রযোজ্য কিছু পপুলার ফ্যাক্টরস আছে, যেমন ধরুন মার্কেট শেয়ার। স্পেয়ার পার্টস এর মার্কেট কত বড়? এবি এন্টারপ্রাইজেস কোম্পানির কি শেয়ার আছে? সাবস্টিটিউটেবিলিটি অফ দি প্রোডাক্ট ও সার্ভিসেস। এই অংশগুলি কি অন্য কিছু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে এবং এটি এবি এন্টারপ্রাইজেস এর বাজারকে কিভাবে প্রভাবিত করবে? ভালনারেবিলিটি টু চেঞ্জেস। এবি এন্টারপ্রাইজেস এর ব্যবসা কিভাবে পলিটিক্যাল, রেগুলেটরি, টেকনোলজিক্যাল এবং পরিবেশের অন্যান্য পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়। এবার ইভ্যালুয়েট দ্য ফাইন্যান্সিয়ালস। ব্যবসার আর্থিক বৈশিষ্ট্যগুলিকে অবশ্যই নিরঙ্কুশ ভিত্তিতে এবং প্রতিযোগিতার সাথে তুলনা করতে হবে। বিস্তৃতভাবে বিশ্লেষণ করা আর্থিক মেট্রিক্সের কিছু উদাহরণের মধ্যে রয়েছে গ্রোথ ইনক্রিজ, প্রফিট মার্জিনস, ডেট লেভেল এবং ভ্যারাইটি অফ অ্যাপ্লিকেবল রেশিওস।
ভ্যালুয়েশন অফ দ্য অফার। ভ্যালুয়েশন হলো একটি আর্ট এবং একটি ডিফিকাল্ট আর্ট। হাউএভার একটি ভালো স্টার্টিং পয়েন্ট হবে একই সেগমেন্ট অপারেটিং লিস্টেড পিয়ার কোম্পানিগুলির সাথে অ্যাপ্লিকেবল রেশিওর কম্পেয়ার করা। সবচেয়ে পপুলার ভ্যালুয়েশন মেট্রিক্স হলো প্রাইস আর্নিং এর মতন রেশিও, প্রাইস টু বুক এবং প্রাইস টু সেলস। প্রত্যেকটি কোম্পানি ইউনিক এবং অগণিত কারণের উপর ভিত্তি করে একটি ডিস্টিংক্ট ভ্যালুয়েশন নির্দেশ করে। আপনি কি এই পার্টটি একটু ডিফিকাল্ট এবং ইন্টিমিডেটিং বলে মনে করছেন? চিন্তা করবেন না, এই সমস্ত তথ্য প্রসপেক্টাসে অ্যাভেলেবল রয়েছে এবং যদি কোনো স্টেজে আপনার ডাউটস থাকে তাহলে আপনাকে সব সময় একজন ভালো ফাইন্যান্সিয়াল প্ল্যানার অথবা অ্যাডভাইজারের সার্ভিসের উপর নির্ভর করতে হবে। মনে রাখবেন, টিপস বা গুজবের উপর ভিত্তি করে আইপিওতে বিনিয়োগ করা এড়ানো উচিত। হাউ টু ইনভেস্ট ইন অ্যান আইপিও। এবার আপনি নিশ্চয়ই বলবেন, এত কিছু তো বুঝলাম, কিন্তু এতে ইনভেস্ট কি করে করব? হোল্ড অন, আমি বলছি, মন দিয়ে শুনুন। প্রথম স্টেপ হচ্ছে একটি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করুন। একবার আপনার এটি হয়ে গেলে এবং কোথায় বিনিয়োগ করবেন তা ঠিক করে নিলে আপনার ফান্ডের ব্যবস্থা করুন। তারপর আপনার ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে এক্সপ্লেন করা বিষয়গুলিকে মাথায় রেখে আইপিওর জন্য আবেদনটি পূরণ করুন। ওহো, আপনার কোনো ট্রেডিং অ্যাকাউন্ট নেই? আপনার যদি অনলাইন ট্রেডিং অ্যাকাউন্ট না থাকে তবে আপনি এটি অফলাইনেও করতে পারেন। এরপর অ্যালটমেন্টের ডেট এবং তারপর লিস্টিং এর উপর মনোযোগ দিন। আশা করি এটি আপনাকে এনাফ নলেজ দিয়েছে যাতে আপনি আপকামিং আইপিওতে আবেদন করবেন কি করবেন না সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আপনি যদি এই ভিডিওটি ইউজফুল বলে মনে করেন তবে এটিতে লাইক করুন, আপনার বন্ধু এবং পরিজনদের সাথে শেয়ার করুন। দেখার জন্য ধন্যবাদ। হ্যাপি ইনভেস্টিং। Investment in securities market are subject to market risk. Read all the related documents carefully before investing. Please read the risk disclosure documents carefully before investing. সিকিউরিটিজ মার্কেট বিনিয়োগ বাজারে ঝুঁকি অধিক। বিনিয়োগের আগে সব সংশ্লিষ্ট ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন। ইকুইটি শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং স্টক এক্সচেঞ্জে ট্রেড বা অন্যান্য সরঞ্জামে বিনিয়োগ করার আগে রিস্ক ডিসক্লোজার ডকুমেন্টগুলি সাবধানে পড়ুন।